নমস্কার দর্শক বন্ধুরা, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আজকের আলাপনে দীপান্বিতা। আলাপনের আজকে বিষয় হলো আবৃত্তি যাপন। এই ট্যাগলাইনটা শুনে হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন আমরা আজকে অনুষ্ঠানটি কি নিয়ে সাজিয়েছি। আবৃত্তি আবৃত্তি কবিতা আমাদের জীবনের একটি বন্ধু বলা যায়। সুখে দুঃখে হাসি কান্না সব কিছুতে ভেসে আসে আবৃত্তি বা কবিতা। সেই আবৃত্তির মাধ্যমে আমরা মনের ভাবাবেগ প্রকাশ করতে পারি এবং সেই আবৃত্তিটি হয়ে ওঠে আমাদের জীবনে বাঁচার একটি মাধ্যম। এ বিষয়ে আজকে আমাদের সঙ্গে আছেন একটি প্রবীণ আবৃত্তি শিল্পী। ওর সম্বন্ধে বলার আগে আমরা ওর বাবা সম্বন্ধে না বললেই নয়। উনি আমাদের এই স্যান্দন পরিবারের সদস্য। বহুদিন আগে উনি স্যান্দন পত্রিকায় কাজ করেছেন বহুদিন। ওনার নাম দ্বিজেন্দ্র লাল দাস। তিনি এখন কর্মসূত্রে শিলচরে রয়েছেন এবং শিলচরেও উনি একটি প্রতিষ্ঠিত পত্রিকায় কাজ করছেন। দর্শক বন্ধুরা, আমাদের এই পরিবারের সদস্য স্যান্দন পত্রিকা এবং টিভির সদস্য দ্বিজেন্দ্র লাল দাস আমাদের সাংবাদিক। উনি এখন শিলচরে দৈনিক প্রান্তজ্যোতি নামে একটি পত্রিকায় কর্মরত এবং আজ আমাদের মধ্যে রয়েছেন ওনারই ছেলে নবীন আবৃত্তি শিল্পী দীপায়ন দাস। দর্শক বন্ধুরা, আজকে সেই সূত্রে ওর বাবা যেহেতু আমাদের স্যান্দন টিভির একজন সদস্য বা পরিবারের একজন বলা যায়, তাহলে সে সূত্র ধরে আমাদের দীপায়নও কিন্তু আমাদের এই পরিবারেরই একজন সদস্য বটে। তাহলে আজকে কথা না বাড়িয়ে আজকে আবৃত্তি এবং আলোচনার মাধ্যমে সাজিয়েছি আজকের আলাপন অর্থাৎ আবৃত্তি যাপন। চলে যাব মূল অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, প্রথমে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন দীপায়ন। নমস্কার, আমাদের সঙ্গে এখানে এসেছো স্টুডিওতে, আমাদের ডাকে সাড়া দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে যেটা জানতে চাইবো, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? আমি এখন ক্লাস 12-এ পড়ছি, শিলচরের একটা স্কুলে মহর্ষি বিদ্যা মন্দিরে কমার্স নিয়ে পড়ছো। তাহলে পড়াশুনোর পাশাপাশি কি আবৃত্তিটা নিয়ে আছো না আরো কিছু আছে? হ্যাঁ, আমি আবৃত্তিও করছি, পাশাপাশি নাচ এবং গানও করছি। বাহ, দারুণ। সত্যি দর্শক বন্ধুরা, এত গুণী একটা ছোট্ট প্রবীণকে পেয়ে সত্যি আমরা মুগ্ধ। আসলে এ কথাটা না বললেই নয়, আমার মনের মধ্যে আসছে ওর যে প্রতিভা, ওর প্রতিভা দেখে সত্যি আমরা বিস্মিত। এরাই বোধহয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক এবং দিশারি বলা যায়। আমাদের আগামীর ভবিষ্যৎ ওরাই। ওদের মধ্যে এই গুণগুলি দেখলে সত্যি আমাদের খুব খুব ভালো লাগে। দীপায়ন, তাহলে বলতে চাইবো যে নাচ করছো, গান করছো, আবৃত্তি করছো, পাশাপাশি পড়াশুনো, এতে কি পড়াশুনোর কোনো এফেক্ট পড়ে তোমার? না, পড়াশোনায় সেরকম কিছু ক্ষতি পড়ে না, আমি সবই পাশাপাশি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, যেটা বলতে চাই যে তুমি আবৃত্তি এখনো কি শিখছো? হ্যাঁ, এখনও আমি ত্রিপুরার একটি প্রতিষ্ঠিত আবৃত্তি সংস্থা শ্রুতিপুরমে আবৃত্তি গুরু শ্রদ্ধা ইন্দ্রাণী চক্রবর্তীর কাছে 4 বছর ধরে আবৃত্তি শিখছো এখন? এখন আবৃত্তিটা এখনো কন্টিনিউ আছে? আর শিলচরে থাকো এখন? হ্যাঁ, ওইখানে কি কোথাও শিখছো বা? না, আমি শ্রুতিপুরমেই অনলাইন ক্লাসের মাধ্যমে আবৃত্তি শিখছো। প্রথমে আমরা তাহলে তোমার কাছ থেকে একটা ছোট্ট করে কবিতা শুনে নেব। দর্শক বন্ধুরা, কবিতা যেহেতু শুনবো বলছি, আমাদের কবিগুরু ছাড়া তো কবিতা বলো গান বলো কোনো কিছুই শুরু হয় না। তাহলে প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করি। প্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি শোনাচ্ছি। একদম। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে
সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ধুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদূষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, এখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমে কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ। খুব সুন্দর তোমার আবৃত্তির ধরন, সত্যি বলছি। তুমি ছোট, কিন্তু অনেক কিছু বলার আছে, বলতে পারছি না। সত্যি অনেক অনেক সুন্দর তোমার কবিতার আবৃত্তির যে ধরন। সত্যি তোমার ভিতরে যে কবিতা আবৃত্তির সত্যি সেই যে সুপ্ত প্রতিভা আছে সেটা বোঝা যায়। কবিতা আবৃত্তি করছো কত বয়স থেকে, কখন থেকে শুরু করলে? আমি বলতে গেলে ছোট থেকেই আবৃত্তির সাথে আছি। আমার বাবা আমাকে ছোট সময় আবৃত্তি শেখাতো। তাছাড়া আমি 4 বছর ধরে ত্রিপুরার একটি প্রতিষ্ঠিত আবৃত্তি সংস্থা শ্রুতিপুরমের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে আবৃত্তি শিখছি। আচ্ছা, এই যে কবিতার আবৃত্তি শিখা তোমার প্রথম হাতে করে বাবার কাছ থেকে। উনি তো খুব গুণী একজন ব্যক্তি, ওনার কাছে সত্যি শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। তো সেই ইন্সপিরেশনটা কি তোমার বাবাই না মা? কার থেকে প্রথম সে কবিতা আবৃত্তি করা বা গান নাচ, এই যে কালচারাল এই বিষয়গুলোর প্রতি আকৃষ্ট কার থেকে হয়েছে? এসব বিষয়ে তো আমার বাবা মা দুইজনেই খুব সাপোর্ট করছে ওগুলো শেখার ক্ষেত্রে। সেই একদম। তো এখন আমরা তোমার বেশি কথা না বলে আরেকটা কবিতা শুনে নেব। এখন কি শোনাবে? এখন আমি কবি নীরেন্দ্র চক্রবর্তীর লেখা অমলকান্তি কবিতাটি শোনাচ্ছি। একদম। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ ক্লাসে দেরি করে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ মাস্টার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। খান্তিবর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা নাকি জাম আর জামরুলের পাতায় অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার তেমন কিছু ক্ষতি ছিল না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ। দর্শক বন্ধুরা, সত্যি কিছু করার আগ্রহ থাকলে, প্রতিভা থাকলে সেটা সত্যি কোনো কিছুতে বাঁধ সাধে না। পড়াশুনোর পাশাপাশি এই নবীন যে আবৃত্তি শিল্পী, শুধু আবৃত্তি বলবো না, ওর নাচে গানে যে দক্ষতা, সেটা পড়াশুনোর পাশাপাশি করছে। সে এই বিষয়টাকে গর্ব করে বলতে পারছে যে আমি এত কিছু করছি। সে প্রতিভাটা ওর মধ্যে আছে। সে প্রতিভা থাকলে, ইচ্ছা শক্তি থাকলে সত্যি তা করা যায়। পড়াশোনার পাশাপাশি সে এখন 12-এ পড়ছো, তুমি এখন 12-এ পড়ছো, কমার্স নিয়ে পড়ছো, পড়ার অনেক চাপ নিশ্চয়ই। এর মধ্যে সময় দেওয়া, এখন কি আগের মতো সময় দিতে পারছো না? এখন আগের থেকে অনেক কম। না, আগের মতো সেরকম সময় দিতে পারছি না। এখন পড়ার চাপ একটু বেশি আছে। সে একদম। তখন যখন সময় পাই করতে থাকি সবই। শিলচরে কি অনুষ্ঠান করা হয়? হ্যাঁ, অনুষ্ঠান তো এমনি হয়ই অনেক। অনুষ্ঠান হয়ে থাকে, তাতে পার্টিসিপেট হ্যাঁ। করা, একটা প্রিপারেশন, অনেক কিছু বিষয় থাকে। তাহলে এখন আরেকটা রবীন্দ্র উপরে কোনো একটা আবৃত্তি শুনিনি একদম। এবার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল কবিতাটি শোনাচ্ছি। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠেখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিলে তাই। ইচ্ছে হুথার নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে শুরু থেকে আরেকবার করি। শুরু থেকে আবার করি। হ্যাঁ, করো। দূরে অসৎ তলায় পুথির কণ্ঠেখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিলে তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। তবু তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ যেন চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে, যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসাই? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখনই দেখি ভেবে, বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে
ওসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমি ভুলিয়ে দিতে পারো? মন সদা যার চলে যত ঘর ছাড়াদের তলে, তারে ঘরে কেন বসায়? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো? ডানের আঙুল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে। ধন্যবাদ। অনেক 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 সুন্দর তোমার আবৃত্তি, সত্যি আবারও বলছি অনেক সত্যি দর্শক বন্ধুরাও অনেক উপভোগ করছেন হয়তো। ওর এই ছোট্ট বয়সে ওর এই প্রতিভা সত্যি ভাবা যায় না। অনেক বড় বড় কবিরাও এভাবে আবৃত্তি করতে ভয় পায় বা আবৃত্তি করার সে ধরনটা আসে না। ওর ভিতরে সত্যি সে প্রতিভাটা আছে, যার জন্য ও ছোট বয়সে এত ভালো আবৃত্তি করতে পারছে। দর্শক বন্ধুরা, এখন আমরা যেটা করব, একজনের কবিতা ওর থেকে শুনে নেব। ওর কবিতা বলার ধরন এত ভালো, এই কবির কবিতা শোনার জন্য আমার সত্যি খুব ইচ্ছে হচ্ছে। তিনি খুব কম বয়সী আমাদের কাছ থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। ওনার নাম আপনারা সবাই জানেন। যতদিনই বেঁচেছেন অতদিনের সেই যে কবিতা আবৃত্তি বা কবিতার লেখার, ওনার কলম ধরার যে একটা যে সময় ছিল, কলম যে উনি ধরেছিলেন, ওনার কলম দিয়ে আগুন ঝরেছিল। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য। ওনার কিছু কবিতা যদি জানা থাকে তাহলে যদি একটু শোনো। ঠিক আছে, আমি অবশ্যই শুনেছি। হ্যাঁ, শোনো। এবার আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কলম কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। কলম, তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জলে তলবারের মতন ঝিকিমিকি? কলম, তুমি বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে শুধু স্বপ্ন আর পুরনো কত কথা। সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বর্ষতা, ভগ্ননীব রুগ্ন দেহ আর জলের মতো কালি। কলম, তুমি নিরপরাধ, তবুও গালাগালি খেয়েছ আর শুয়েছ কত লেখকদের ঘৃণা। কলম, তুমি চেষ্টা করো, দাঁড়াতে পারো কিনা? হে কলম, তুমি কত ইতিহাস গিয়েছ লেখে, লিখে লিখে শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে। তবু ইতিহাস মূল্য দেবে না, এতটুকু কোন দেবে না তোমায়, যেন ইতিহাস বড়ই কৃপণ। কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে। তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায়। তবু দেখো, বোধ নেই লেখকের কৃতজ্ঞতা, কেন চলবে প্রভুর খেয়ালে লিখবে কথা? হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ, আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার, এ দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যাক আজ। কাজ করো কাজ। মজুর দেখনি তুমি, হে কলম, দেখনি বেকার? বিদ্রোহ দেখনি তুমি, রক্তে কিছু পাওনি শেখার? কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস, প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। দিন নেই রাত্রি নেই শ্রান্তিহীন, নেই কোনো ছুটি, একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি।
এমনি করেই কাটে এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস, কয়েকটি পয়সায় কেনা। হে কলম, তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁফ। মহাজনী বন্ধ হোক মজুরের পাপ। উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। কলম বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লেখে দেওয়ালে দেওয়ালে এঁটে। হে কলম, আনো দিকে দিকে। হে কলম, আনো দিকে দিকে। সত্যি অসাধারণ। তোমার কবিতা যত শুনছি মনে হচ্ছে আরও শুনি, কিন্তু আমাদের তো সময় সীমা একেবারেই সীমিত, শোনার সে সময়টাও অনেকটা সীমিত। আশা করি তুমি আবার আসবে, আমাদের আবার কবিতা শোনাবে। তাহলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরেকটি কবিতা শুনে আমরা এই অনুষ্ঠান শেষ করব। একদম। এবার আমি কবি কবিতা সিংহর লেখা নাকাড়া বাচ্চা কবিতাটি শোনাচ্ছি। নাকাড়া বাজছে, পাহাড় বাজছে, নাকাড়া বাজছে, আধার বাজছে বনের ভিতরে। নাকাড়া 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 নাকাড়া, মনে হয় যেন বুক ফেটে যায়, বুক ফেটে যায় বুকের চামড়া। নাকাড়া বাজছে, পাহাড় বাজছে, নাকাড়া বাজছে, পাহাড় বাজছে। কিসের কাঁদন দুরু দুরু দুরু, বুকের ভিতর সঘন কাঁপন। চমকায় ধরি ধরি প্রতিধ্বনি ফেরায় পাহাড়, পাহাড়ের বুক, বুক থেকে বুকে ছড়ায় আওয়াজ। নাকাড়ার বুকে ধরে রাখা বাজ, বাজির শব্দ শব্দ ভাঙছে প্রবল ছন্দে। নাকাড়া বাজছে, পাহাড় বাজছে, নাকাড়া বাজছে, পাহাড় বাজছে। মানুষ শুনছে, মানুষ বুঝছে, ভয়ে আনন্দে নাকাড়া বাজছে, পাহাড় বাজছে। বনের ভিতরে বৃক্ষে বৃক্ষে তালে তালে তালি। রাত্রি বাজছে, দিবস বাজছে, উপরে আকাশ ছড়ানো। নাকাড়া নাকাড়ার বুকে হাওয়া আছে নীল। মহাকুরুটির মোহন চামড়া, চাঁদ মাঝখানে ক্ষুদ্র চাকতি। যেখানে হাড়ের তাসের আঘাতে বুকে ঢেউ ওঠে, জোয়ার জাগছে। নাকাড়া বাজছে, পাহাড় বাজছে, নাকাড়া বাজছে, পাহাড় বাজছে। ঝম 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 লাখো করতালি, পাতায় পাতায় জোছনা ঢালছে। ধনির রূপালি ভয়াল আওয়াজ, আকাশে যে ঘুরে সেই এক আওয়াজ। নাকাড়া ফাটায় পাহাড় এখন সুরের স্বরাজ। নাকাড়া বাজছে, পাহাড় বাজছে, নাকাড়া বাজছে, পাহাড় বাজছে, নাকাড়া বাজছে, পাহাড় বাজছে। ধন্যবাদ। সত্যি ওর কবিতা আবৃত্তি শুনে শরীরে একটা শিহরণ জেগে ওঠে, একটা উদ্যমতা চলে আসে ওর কবিতায়। তুমি এভাবে এগিয়ে যাও, পড়াশুনো ভালো করে করো, পড়াশুনোর পাশাপাশি তোমার যে এত গুণ ওটাকেও যত্ন করো, এটাই বলবো। এবং আরেকটা কথা দর্শক বন্ধুরা বলবো যে ওর বাবাকে আমাদের তরফ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন, তোমাকেও অনেক অভিনন্দন। তুমি এসেছো আমাদের এখানে, তুমি আবার আসবে, আমাদের কবিতা শোনাবে, গান শোনাবে, পরবর্তীতে গানও শুনবো তোমার থেকে। একদম এইভাবে চলে যাও, জীবনে অনেক বড় হো, উন্নতি করো, এই আশাই রাখবো। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা আমাদের এই নবীন শিল্পীর কাছ থেকে অনেকগুলি দুর্দান্ত আবৃত্তি শুনলাম। সত্যি ওর প্রতিভার কথা যত বলবো ততই কম। ওর প্রতিভা ওর ভিতরে সত্যি অটুট রয়েছে এবং পূর্ণতা পেয়েছে, এবং এগুলো বহিঃপ্রকাশ করার মাধ্যমে নবীন প্রজন্মরা এভাবে এগিয়ে চলুক, ভবিষ্যৎকে আরও সুন্দর করুক, এটাই আমরা চাইব। পড়াশুনোর পাশাপাশি শুধু যে পড়াশুনো করতে হবে বাচ্চাদের এমন নয়, সব কিছুই যে সমান তালে এগিয়ে নিয়ে যায় সেটা ওকে দেখলেই বোঝা যায়। দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের আলাপনে অন্য একটি অনুষ্ঠানে। সে পর্যন্ত